অবশ্য রূপ আছে বলেই তো তুই আমার পেছু পেছু করিস, তাই কি আর এমনি এমনি? প্রিয়তা আবারও অপমানিত বোধ করলো। মনের যত রাগ ক্ষোভ সব উগরে আসতে চাইলো এই মানুষটার উপর। মুখের হাসি আর ধরে রাখতে পারল না প্রিয়তা। এবার রাগে তেতে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, বা নিজের উপর দেখছি আপনার খুব কনফিডেন্স, কিন্তু আমার গণনা কিঞ্চিত অশুদ্ধ। আপনি কি ভেবেছেন আপনাকে না পেলে আমি কেঁদে কেটে মরে যাব? এটা আপনার ভুল ধারণা মিস্টার আবরার শিকদার প্রণয়। আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। আমি আপনাকে একসময় ভালোবেসেছিলাম, এটা আপনার সৌভাগ্য। কিন্তু এখন আর ভালোবাসি না, কারণ আমি বুঝে গেছি হীরের মূল্য কেবল কোনো রাজারাই বোঝে। আপনার মতো পথচারী ভিক্ষুক কি করে বুঝবে সেটার মর্ম? প্রণয় কিছু বলল না, কেবল চুপ করে চেয়ে রইল প্রিয়তার মুখের পানে। প্রিয়তার রাগের বশে হিতাহিত জ্ঞান হারিয়ে এবার চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো, আপনি কি এক্সপেক্ট করেছিলেন আমার মতো সুন্দরী রূপবতী একটা মেয়ে আপনার জন্য কেঁদে কেটে মরে যাবে? বড্ড বোকা আপনি। বলি, আমার মতো এমন সুন্দরী মেয়ে আর একটাও দেখেছেন? প্রণয় দেখল রাগের চূড়ান্তে প্রিয়তার নাক মুখ সব মরিচের মতো লাল টকটকে হয়ে গেছে। কে জানি বলেছিল সুন্দরীরা রেগে গেলে তাদের আরো সুন্দর দেখায়। ব্যাপারটা আসলেই সত্য। সে যাই হোক, প্রণয় বিষয়টা বেশ এনজয় করছে, তাই প্রিয়তাকে আরো রাগিয়ে দিতে বলল, পরনয়ের সৌন্দর্য দেখে আমি কি করব? আমার বউ কি কম সুন্দরী? আমার কাছে আমার বউই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। প্রণয় উচ্চারিত এক একটা বাক্য প্রিয়তার মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিচ্ছে। নিজের অজান্তেই চোখের পানি চলে এলো, তবুও থেমে রইল না প্রিয়তা। প্রণয় আবার বলল, সামান্য রূপের এত অহংকার? তোর চেহারা আজ আছে, কাল নেই। কিন্তু আমার বউ ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের নাম করা প্রফেসর। তুই কি, কে যোগ্যতা আছে তোর? প্রিয়তার রাগ চরচর করে বাড়তে থাকলো। মুখের উপর সপাটে জবাব দিয়ে বলল, আপনার বউ বয়সে বুড়ি, 31 বছরের বয়সে মাত্র কিনা ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। ছি! আমি 31 বছরের বয়সে এর থেকে হাজার গুণ বেশি সফল হব। সে তুই চাইছে তাই হ। এখন সামনে থেকে সরে দাঁড়া, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। বলে তাড়াহুড়া করে যেতে ধরল প্রণয়। রাগে প্রিয়তার কান্না পেয়ে যায়। সে খামচে ধরে প্রণয়ের হাত। থমকে দাঁড়ায় প্রণয়। মলিন হেসে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তার চোখে স্পষ্ট পানি চিকচিক করছে, এমনকি তা এক সময় গাল বেয়ে গড়িয়েও পড়ল। প্রিয়তা ভেতরে ভেতরে যন্ত্রণায় ছটফটিয়ে উঠল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার খুব কষ্ট দিয়ে মজা পান, তাই না? দেখবেন একদিন এমন সময় আসবে যেদিন কেবল আপনি একা কষ্ট পাবেন, আপনি একাই কাঁদবেন। আমাকে যতটা যন্ত্রণা দিচ্ছেন তার হাজার গুণ করে আপনি ফেরত পাবেন। আপনিও আমার মতো যন্ত্রণায় কাটাবেন, মৃত্যু ভিক্ষা চাইবেন, কিন্তু মৃত্যু হবে না আপনার। বেঁচে থাকবেন, নয়ন জুড়িয়ে সবটা দেখবেন, আত্মার গভীরে অনুভব করবেন আমাকে ঠিক কতটা পুড়িয়েছে। আর সেই দিন হবে আমার আসল জয়। আপনার যন্ত্রণাই হবে আমার পরম তৃপ্তি। আপনাকে কষ্ট পেতে দেখাই হবে আমার সুখ। সেদিন আপনাকে ছটফট করতে দেখে উল্লাস করব আমি। সেদিন সুখী হব আমি, সর্বোচ্চ সুখী। প্রিয়তা বুঝতেও পারল না সে রাগের মাথায় প্রণয়কে কথায় আঘাত করে বসলো। প্রণয় তৃপ্ত হাসি দিয়ে এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রাখল, স্বচ্ছ অন্তরে বলল, তাই হোক, তোর মুখের এক একটা বাণী আল্লাহর দরবারে কবুল হোক। যা, তোকে অভিশাপ দিলাম, সুখী হ তুই। কঠিন সুখের অসুখ হোক তোর। যা, অভিশাপ দিলাম তোকে। যার তুই সংসার হবি, যে হবে তোর ঘর, তার জন্য তোকে ভালোবাসা কঠিন একটা অসুখ হয়। তার জন্য তুই হতে না হয় কোনোদিনও আমার মতো পর। বলে মাথায় হাত বুলিয়ে চলে গেল প্রণয়। পাথরের মূর্তির মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। সে রাগের মাথায় প্রণয় ভাইকে এগুলো কি বলে বসল, কিন্তু এগুলো নিয়ে বেশি মাথা ঘামালো না প্রিয়তা। রাগে এখনো তার মাথা ধপধপ করছে। এই শিকদার বাড়ির বড় ছেলের অহংকার চূর্ণ না করা পর্যন্ত থামবে না সে। প্রিয়তা 2 সেকেন্ড ভেবে গটগট পায়ে নিচে নেমে গেল। পাপ্পা, আমি বাংলাদেশে আসছি। কেন মাম্মা? তোমার গ্র্যাজুয়েশন শেষ হতে এখনো 2.5 থেকে 3 বছর বাকি। তাহলে এত তাড়াতাড়ি কেন আসতে চাও? প্রিয়স্মিতা উত্তেজিত হয়ে পড়ল, কোনো এক্সপ্রেশন ছাড়াই বলল, আমার এখানের কাজ ফুরিয়েছে পাপ্পা, তাই আমি নেক্সট 1 উইকের মধ্যে বিডিতে আসছি। সাজিদ শিকদার চাইলেও মেয়ের উপর রাগ দেখাতে পারেন না, তাই বুঝিয়ে বললেন,
দেখো মা, অস্ট্রেলিয়াতে তুমি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে আসো, অনেক ভালো র্যাঙ্ক তোমার। তুমি বিডিতে এসে কি করবে? এখানে ভালো কোনো এডুকেশন সিস্টেম নেই, সব জায়গায় শুধু পলিটিক্স। প্রিয়স্মিতা কিছু বলছিল কিন্তু সেটা না শুনেই ফট করে ফোন কেটে দিল সাজিদ শিকদার। খুব কাছ থেকে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। তিনি সতর্ক চোখে দরজার দিকে দৃষ্টিপাত করলেন। ওনার সন্দেহ সত্যি হলো। প্রিয়তার রাগে জেদে লাল টকটকে হয়ে সাজিদ শিকদারের রুমে প্রবেশ করলো। মেয়েকে রাগে গজগজ করতে দেখে ভ্রু কুঁচকালেন সাজিদ শিকদার। ওনার রাগ করতে না জানা মেয়ে আজকাল অল্পতে রাগান্বিত হয়ে পড়ে। তিনি প্রিয়তার নিকট এগিয়ে গেলেন, মাথায় হাত রেখে শুধালেন। কি হয়েছে আমার মায়ের? আমার মা এত রেগে আছে কেন? প্রিয়তার আগে ফসফস করতে করতে বলল। আব্বু বিয়ে করব, আমাকে বিয়ে দাও। মেয়ের এমন আচানক কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলেন সাজিদ শিকদার। মেয়ে কি বলছে বুঝতে পেরে কেসে উঠলেন। বিস্ময়ে ভদ্রলোকের মুখ হা। প্রিয়তা বিরক্ত চোখে তাকালো আব্বুর দিকে। রাগে তার ফর্সা নাকের গোলাপি ডোগা জ্বলছে। প্রিয়তা ক্ষেপে গিয়ে বলল। আব্বু রিয়াকশন দেখতে চাই না, বলো আমায় বিয়ে দেবে কিনা। তুমি যদি আমাকে বিয়ে না দাও তাহলে আমি যাকে পাবো তাকে বিয়ে করে নিব, মানে বিয়ে আমাকে করতেই হবে। সাজিদ শিকদার চুপ থাকেন। জবাব না দিয়ে মেয়েকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসালেন। জগ থেকে এক গ্লাস ঠান্ডা পানি ঢেলে মেয়ের সামনে ধরে বললেন। নে মা, আগে তুই পানি খা। বিরক্ত প্রিয়তার চরম বিরক্তি নিয়ে তাকালো আব্বুর দিকে, ঝাঁস দেখিয়ে বলল। আমি পানি খেতে আসিনি আব্বু, বিয়ে করতে এসেছি। এখন তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, তুমি আমাকে বিয়ে দিতে পারবে নাকি আমার জন্য বর আমি নিজেই খুঁজবো? সাজিদ শিকদার ঢোক গিললেন। তিনি এক মেয়ের মাঝে আরেক মেয়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তিনি ঝটকা সামলিয়ে বললেন। অবশ্যই বিয়ে দেবো আম্মা, কিন্তু আব্বা চাই। এটা আপনার কখন মনে হলো? প্রিয়তা সোজা তাকিয়ে সোজা সাপটা জবাব দিল। এক্ষুনি। আচ্ছা, আপনি যা চাইবেন তাই হবে। আমি আব্বার ব্যবস্থা করে দেব। প্রিয়তা ফের আব্বুর দিকে তাকিয়ে বলল। করবো না, এক্ষুনি করে দাও। সাজিদ শিকদার বুঝতে পারছে না ওনার মেয়েটার কি হলো হঠাৎ করে। তিনি বোঝানোর ভঙ্গিতে প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন। আম্মা, এভাবে আপনার জন্য আমি কিভাবে বর খুঁজব? 1-2 দিন সময় দিন। প্রিয়তা ওসব শুনল না, রাগে লাল হয়ে বলল। জাস্ট 2 দিনের মধ্যে আমার জন্য বর খুঁজে আনবে, না হলে। না না আম্মা, আমি খুঁজে দেব। এখন বলুন, কেমন আব্বা আপনি চান? প্রিয়তা এই বিষয়ে কোনো আগ্রহ দেখালো না, দায়সারা ভাবে বলল। শুধু ছেলে হলেই হবে। সাজিদ শিকদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। ঠিক আছে আম্মা, আপনার জন্য আমি পাত্রের ব্যবস্থা করে দেব। প্রিয়তা তরক করে লাফিয়ে উঠে বলল। শুধু পাত্রের ব্যবস্থা নয়, আমার জন্য বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে আম্মা। হুম। বলে উঠে পড়ল প্রিয়তা। ধপাধপ পা ফেলে যেভাবে এসেছিল ওভাবেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচলেন সাজিদ শিকদার, কিন্তু মেয়ের এমন লাগামহীন জেদের কারণ বুঝলেন না। ওনার জানা মতে মেয়ে ওনার বিয়েতে রাজি হওয়ার কথা না, সেখানে নিজেই বিয়ে করার জন্য বাপের গলা টিপে ধরছে। কিন্তু মনে মনে বললেন। আল্লাহ সদায়, যা হয় ভালোর জন্যই হয়। এখন আমার মেয়ের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে আমার মেয়েটা বেঁচে যাবে। আল্লাহ সবকিছু যেন ভালোই ভালোই যায়। প্রিয়তা ঘরে ঢুকে ধারাম করে দরজা বন্ধ করে দিল। রাগে দুঃখে কষ্টে অভিমানে কখনো তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে, কখনো প্রণয়কে নিজের হাতে খুন করতে ইচ্ছা করছে, কখনো আবার প্রহেলিকার ভবনীলার সঙ্গ করে দিতে মন চাইছে, কখনো আবার নিজেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। অদ্ভুত মুড সুইং। প্রিয়তার রাগে নিজেই নিজের চুল টেনে ধরল, বড় বড় নিঃশ্বাস ফেলে বলল। খুব অহংকার আপনার, তাই না মিস্টার আবরার শিকদার প্রণয়? সহজলভ্য বলে মূল্য বোঝেন না আপনি, কিন্তু এই আপনিই একদিন আমার জন্য কাঁদবেন, খুব কাঁদবেন। দেখে নিন, এটা আপনাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু এটা আপনার প্রাপ্য। আমাকে ঠিক কতটা যন্ত্রণা দিচ্ছেন সেটা অন্তত একবারের জন্য হলেও আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। প্রিয়তা গড়িয়ে পড়া চোখের জল দু হাতে মুছে বিছানায় গিয়ে বসল। রাত পোহালেই ঈদ। সকলের কত আয়োজন, কিন্তু প্রিয়তার কোনো আয়োজন নেই। সাজসজ্জার তোড়জোড় নেই, নেই কোনো রং, নেই কোনো আনন্দ। হায় আফসোস, 4 বছর আগের প্রিয়তার জীবনের রঙের কমতি ছিল না, সুখের কমতি ছিল না, ভালোবাসার কমতি ছিল না। মনে একটু ব্যথা পেলেই কারো কাছে অভিমানের ঝুড়ি নিয়ে বসতো সে, কিন্তু এখন মন পোড়াটাই পুড়ে ছাই হয়ে গেলেও কেউ দেখতে আসে না। তার যন্ত্রণা দেখে
তাতে মলম লাগানোর জন্য কারো হাতে হয়তো সময় নেই। প্রিয়তা না চাইতেও চোখের পানি চলে আসে। বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে দেয়। নিঃশব্দে ফুঁপিয়ে উঠে, হেসকি তুলে অভিযোগ জানায়। হাত যখন ছেড়েই দেবেন তখন ধরলেন কেন প্রণয় ভাই? প্রথম থেকেই এমন দূর ছাই করতেন, তাহলেই তো আর আপনার প্রতি এতটা নির্ভরশীলতা আসতো না, ভালোবাসা আসতো না। আর না, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আমি জ্বলে পুড়ে মরতাম। ভালোবাসা না পাওয়ার থেকে ভালোবাসা পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি প্রণয় ভাই। বুকের ভেতরটা জ্বলে যায়, ভয়াবহ যন্ত্রণা হয়। আর এত অপমান, এত অসম্মান, এত কিছুর পরেও আমি আপনাকেই ভালোবাসি প্রণয় ভাই, আপনাকেই ভালোবাসি আমি। তাই আমি আর ৫ জনের মতো মহান হয়ে বলতে পারি না, আপনি আপনার স্ত্রীর সাথে সুখী হন, তাকে নিয়ে ভালো থাকুন। আমি আপনাকে দেখতে পারি না অন্য কারোর সাথে, খুব কষ্ট হয় আমার। আমি চাই আপনি সুখী হন, ভালো থাকুন আপনি, কিন্তু সেটা আমার সাথে। আপনি আমার ছাড়া ভালো আছেন, সুখে আছেন, এটা আমি মানতে পারি না। প্রিয়তা ফুপাতে ফুপাতে দৃষ্টি পড়ল বিছানার উপরে পড়ে থাকা মেহেদির খালি ট্রিপগুলোর উপর। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে উঠে বসল, হাত বাড়িয়ে খালি ট্রিপগুলো হাতে নিল। সাথে সাথেই প্রিয়তার চোখ আবার জলে ঝাপসা হয়ে গেল। সে নিজের সাদা ফকফকে হাত দুটো নিজের চোখের সামনে মেলে ধরল। দু হাত একদম ঝকঝকে ক্লিন, যেখানে মেহেদির একটা ছোটা দাগ পর্যন্ত নেই। প্রিয়তা মেহেদিগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হারিয়ে গেল অতীতে। চোখের সামনে ভেসে উঠল আফসা কিছু স্মৃতি। ও প্রণয় ভাই, আমায় মেহেদি পরিয়ে দেবেন না? বেবি পিঙ্ক ফরক পরিহিত একটা বছর পাঁচেকের ফুটফুটে বাচ্চা মেয়ের হাতে মেহেদির কুন নিয়ে একটা 18 থেকে 19 বছর বয়সী ছেলের পেছন পেছন ঘরের এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়াচ্ছে। পায়ে তার ছোট ছোট এক জোড়া নূপুর। তার হাঁটার তালে তালে নূপুরের রিনঝিন শব্দে মুখরিত হচ্ছে চারপাশ। প্রণয় হাঁটছে, হাতে ফিজিক্সের বই। ঘরের এ মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে রিভিশন করছে পুরো সিলেবাস, কারণ ঈদের পরের দিনই তার ফিজিক্সের এক্সাম। এইচএসসি ফাইনাল চলছে বিধায় নাওয়া খাওয়া ভুলে বইয়ের পাতায় মুখ গুজে পড়ে আছে ছেলেটা। কাল কুরবানির ঈদ, তাই কাল আর বইয়ের মুখ দেখার সৌভাগ্য হবে না। সেজন্য আজকেই পড়া কমপ্লিট করে রাখতে চাইছে। তাই এত আদরে আদরে ডাক শুনেও নিজেকে কন্ট্রোল করে রেখেছে প্রণয়। কিন্তু এই পিচ্চিটা তো সুপার গ্লুর মতো পিছনে চিপকে আছে। কিন্তু প্রণয় সাবধানী ছেলে, তাই ভুলেও ওই দিকে দৃষ্টি ফেলছে না। প্রিয়তা টলমলে চোখে প্রণয় যে দিকে যাচ্ছে সেও তার পিছনে পিছনে হাঁটছে আর কিউট করে বলছে। ও প্রণয় ভাই, আমাকে মেহেদি পরিয়ে দেবেন না? থেমে থেমে অস্পষ্ট ভাষায় বলা এই একটা ছোট্ট বাক্য প্রতিবার নতুন নতুন ভাবে প্রণয়ের হৃৎপিণ্ডকে বিদ্ধ করে। পুনরায় সেই একই কণ্ঠ ভেসে এলো। ও প্রণয় ভাই, আমি মেহেদি পরিয়ে দেবেন না? সবাই তো পরে ফেলেছে, আমি পরবো না। প্রণয় আর না পারতে অসহায় চোখে ফিরে তাকালো প্রিয়তার দিকে। বেবি ফ্রক পরিহিত হাঁটুর সমান একটা মেয়ে গাল ফুলিয়ে ঠোঁট উল্টে তাকিয়ে আছে তার দিকে। কোমল রক্ত লাল গাল দুটো দেখে প্রণয়ের ভয়াবহ ক্রেভিং হলো। সে ফিজিক্স বইয়ের দিকে তাকিয়ে বলল, চলে যা তুই। বলে বইটা এক প্রকার ছুঁড়ে মারল পড়ার টেবিলে। নিজেকে অনেকক্ষণ কন্ট্রোল করেছে, আর নয় ভেবে হামলে পড়ল প্রিয়তার উপর। সু মেরে কোলে তুলে নিল। প্রিয়তার ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আদো আদো কণ্ঠে ডাকল, প্রণয় ভাই। এত ইনোসেন্ট, এত সুইট, এত কিউট দেখতে মেয়েটা। প্রণয়ের মাঝে মাঝে মনে চায় এটাকে দিয়েই লাঞ্চ ডিনার সেরে ফেলতে। প্রণয় নিজের আর ধৈর্যের পরীক্ষা নিল না। চোখের পলকে তুলতুলে গালে ঠোঁট ডুবিয়ে দিল, কষিয়ে কষিয়ে দু গালে চুমু দিল বেশ কয়েকটা। ছোট্ট গোলাপি গালে আলতো একটা কামড় দিয়ে রেগে যাওয়ার ভান ধরে বলল, এই বাচ্চা, তুই তো জ্বালাস কেন আমায়? দেখছিলে না পড়ছিলাম। প্রণয়ের মিশে মিশে রাগ দেখে খিলখিল করে হেসে উঠল প্রিয়তা। নিচের দুটো দাঁত পড়ে গেছে বলে আরও কিউট লাগছে। প্রণয় ওর দু গাল চেপে ধরে বলল, খরগোশের বাচ্চা এভাবে হাসিস না। দাঁত দুটো তো ইঁদুর নিয়ে পালিয়েছে। এভাবে হাসলে যেগুলো আছে ওইগুলো নিয়েও পালাবে। প্রণয়ের কথায় ভয়ে চুপসে গেল প্রিয়তা। অসহায় মুখ করে বলল, আমাকে মেহেদি পরিয়ে দিন না প্রণয় ভাই, দেখুন সবাই পরে ফেলেছে।
প্রণয় চোখ ছোট ছোট করে দেখলো বাচ্চাটার দিকে, ভ্রু বাঁকিয়ে বলল, আচ্ছা, সবাই পড়ে ফেলেছে, তাহলে তুই ধলা হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? ছোট্ট প্রিয়তা আবার উচ্ছ্বাসিত হলো, দু হাতে প্রণয়ের গলা জড়িয়ে ধরে কিউট করে বলল, আমি আপনার কাছে পড়বো প্রণয় ভাই। এই দেখুন, আমি মেহেদি নিয়ে এসেছি। বলে নিজের ছোট্ট হাতের মুঠো তুলে ধরলো প্রণয়ের সামনে। প্রণয় একটু ভাবার ভান ধরে বলল, বুঝলাম, আমি মেহেদি পড়িয়ে দেব, কিন্তু তোকে আমার দুটো কথা শুনতে হবে। বল, রাজি? প্রিয়তা ঝটপট উপর নিচ মাথা দুলিয়ে বলল। রাজি। প্রণয় বিস্তর হেসে বলল, চল, ঠিক আছে। তোর প্রথম শর্ত, হাতে গুনে গুনে 20টা চুমো দে। বলেই মুখ এগিয়ে দিল। এটা শুনে প্রিয়তা আরো খুশি হলো। টপাটপ প্রণয়ের এ গাল ও গাল দু গালে টুপুস টুপুস করে চুমু দিতে লাগলো। চুমু কম, মুখের লালা দিয়ে গাল ভেজানো বেশি হচ্ছে, তবুও প্রণয় এতেই তৃপ্ত। প্রিয়তা হাতে গুনে চুমু দিয়ে বলল, পুরো 20টাই দিয়েছি প্রণয় ভাই, এখন পরিয়ে দিন। প্রণয় বাঁকা হাসলো, রুমাল দিয়ে গালের লালা মুছে বলল, চল, এখন তোর দ্বিতীয় শর্ত, এটা সব থেকে বড়, এটা শুনলে তোকে মেহেদি পড়িয়ে দেব, পাক্কা প্রমিস। প্রিয়তা অধীর হয়ে বলল। আল কি? প্রণয়কে বারান্দার দোলনায় বসিয়ে দিয়ে বলল, বস, আসছে। বলে চলে গেল প্রণয়। প্রিয়তা বসে বসে মেহেদির টিউবটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। প্রণয় 5 মিনিটের মধ্যেই ফিরে এলো, হাতে তার ভাতের প্লেট। ভাত দেখেই চোখ মুখ কুঁচকে অন্ধকার করে ফেললো প্রিয়তা। ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করে দিয়ে বলল। আমি এখন ভাত খাবো না। প্রণয় ওর কোনো কথাই কানে নিল না। পাশের টুল টেনে প্রিয়তার সামনে বসে পড়ল। প্লেটে সাদা ভাতের সাথে বড় ডিমওয়ালা বিরাট এক টুকরো ইলিশ মাছ। প্রণয় কাটা ছাড়িয়ে ভাতের সাথে মেখে প্রিয়তার মুখে দিল, গালে চুমু দিয়ে বলল। এক হাতে মেহেদি পড়বি নাকি 2 হাতে? প্রিয়তা মুখ কালো করা ছেড়ে পুনরায় হেসে উঠল। ভাত চিবোতে চিবোতে হাতের কোনোই দেখিয়ে দিয়ে বলল। একটুখানি অবধি পরবো 2 হাত ভরে। বড় আপু দেখেছি অনেক সুন্দর করে পড়েছে, ওভাবে পরবো। আচ্ছা, দেখ কোন ডিজাইনটা তোর পছন্দ হয়। বলে নিজের ফোনটা প্রিয়তার হাতে ধরিয়ে দিল প্রণয়। প্রিয়তা চোখ গোল গোল করে মন দিয়ে মেহেদির ডিজাইন দেখতে লাগলো। প্রণয় নির্লিপ্তভাবে ভাতের লকমা মুখে দিয়ে চলছে, আর প্রিয়তা অমনোযোগী ভঙ্গিতে খেয়ে চলছে। প্রিয়তা ফোন দেখতে দেখতে খুশিতে লাফিয়ে উঠল। উৎসুক নজরে একটা ডিজাইন প্রণয়কে দেখিয়ে বলল। এটা অনেক সুন্দর প্রণয় ভাই, আমি এটা আঁকবো। প্রণয় সমান উৎসাহ নিয়ে দেখে বলল। আচ্ছা। প্রিয়তা প্রশ্ন করল। আপনি সবকিছু পারেন প্রণয় ভাই? না তো, তোর কেন মনে হলো? প্রিয়তা অবাক হয়ে বলল। না, আপনি সব পারেন। এই যে আমাকে খাইয়ে দেন, সাজিয়ে দেন, মেহেদি পরিয়ে দেন, আপনি সবটাই পারেন। প্রণয় ওকে পানি খাইয়ে দিয়ে বলল। তা তো একটু পারি। প্রিয়তা ভালো মতো প্রণয়কে দেখে আজব একটা কথা বলল। আমি বড় হয়ে আপনাকে বিয়ে করবো প্রণয় ভাই। হুট করে এমন আচানক একটা কথায় বিষম খেয়ে গেল প্রণয়। ফট করে চোখ তুলে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তার সাথে সাথে টুপ করে একটা চুমু খেয়ে বসলো প্রণয়ের গালে, আহ্লাদ করে বলল। হ্যাঁ, আমি বড় হয়ে আপনাকেই বিয়ে করব। প্রণয় নিজেকে সামলে পুনরায় ভাত খাওয়ানোতে মনোযোগ দিল। ঠোঁটের চাপা হাসি লুকিয়ে বলল। কেন? আমি বিয়ে করবি কেন? প্রিয়তা প্রণয়ের মুখে হাত বুলিয়ে বলল। আপনি খুব সুন্দর প্রণয় ভাই, এই জন্য আপনাকে বিয়ে করব। প্রণয় ভ্রু বাঁকিয়ে বলল। আমার চুল সাদা হয়ে গেলেও বিয়ে করবে? প্রিয়তার ছোট্ট মস্তিষ্কে এই কথার অর্থ বুঝলো না, অবুঝ চোখে তাকিয়ে বলল। কেন প্রণয় ভাই? প্রণয় মুখ সিরিয়াস করে বলল। হ্যাঁ, চুল সাদা হয়ে যাবে, গায়ে চামড়া ঝুলে যাবে, এরপরও বিয়ে করবে? এই কথায় প্রিয়তার মুখ কারো কারো হয়ে গেল, ঠোঁট উল্টে বলল। এমন কেন হবে প্রণয় ভাই? প্রণয় ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল। কারণ তুই বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব পাগলি, তখন বুড়ো বর ভাল লাগবে? প্রিয়তা চোখ পিটপিট করে বলল। বুড়ো? হুম। দাদিমার মতো বুড়ো? হুম। প্রণয় হু বলতেই দেরি, প্রিয়তার ভ্যা করে কেঁদে উঠতে দেরি হলো না। প্লেটের ভাত শেষ। প্রণয় ভাতের প্লেটে পানি ঢেলে প্রিয়তাকে কোলে নিয়ে ঘরে এলো। নরম বিছানায় আলতো করে বসিয়ে দিল।
প্রিয়তা সেই যে হাঁ করেছে, এখনো মুখ বন্ধ করার নাম নেই। প্রণয় হাত মুছে মেহেদির টিউবটা নিয়ে এসে হাঁটু ভাঁজ করে বসলো প্রিয়তার সামনে। ছোট ছোট দুটো হাত, ওই হাতে সে কি মেহেদি পরাবে। এদিকে কান্নার তোড়ে প্রিয়তার রক্তিম গাল দুটো মনে হয় রক্ত জমেছে। প্রণয় আলতো করে কামড়ে দিয়ে বলল। চুপ কর পিচ্ছি। প্রিয়তা এবার প্রণয়ের কোমর জড়িয়ে ধরে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল। আপনি বুড়ো হয়ে গেলেও আপনাকেই বিয়ে করবো প্রণয় ভাই। প্রণয় হালকা হেসে বলল। আচ্ছা, এখন সোজা হয়ে বস। মেহেদি পড়বি না? প্রিয়তা কান্না ছেড়ে সজা হয়ে বসলো। 2 মিনিট কেঁদে চোখ মুখ লাল হয়ে গেছে। প্রণয় 2 হাতে চোখের পানি মুছে আবার 2 গালে চুমু খেলো। প্রিয়তার হাত মেলে ধরে সুন্দর করে ছোট্ট হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো। পুরুষ মানুষ হলে কি হবে, প্রণয় সব শিখেছে শুধুমাত্র তার রক্ত জোবার জন্য। দেওয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা তখন রাত 2টায় ছড়িয়ে পৌঁছে 3টার কাঁটায় টিকটিক করছে। বাড়ির বাচ্চারা সহ আত্মীয়দের অনেকের চোখে হালকা হালকা ঘুম এসে নেমেছে। শিকদার বাড়ির ড্রয়িং রুমের সোফায় চিটপাটাং হয়ে যে যেদিকে পারছে ঘুম দিচ্ছে। তন্ময় উঠে পড়ছে অরণ্যের কোলে। রাফিদ, সাদিব, সমুদ্র, তীরা, তরি, অভ্র, শুভ্র সকলেই গভীর ঘুমে আসন্ন। যদিও এখনো কর্তা, গিন্নি, প্রণয়, প্রেম, প্রীতম সহ অনেকেই জেগে আছে, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। দেবী মেহমান বিধায় তাকে একটা বাজার সাথে সাথেই ঘরে পাঠিয়ে দিয়েছেন অনুশ্রী বেগম। কিন্তু এত বড় ঘর একা একা দেবীর কিচ্ছুতেই ভালো লাগছে না। এই বাড়িতে আসার পর থেকে আবির্ভাবের আর একবারও দেখা মেলেনি। লোকটা যেন কোরফুলের মতো হাওয়া হয়ে গেছে। দেবী বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ফোনে রিলস স্ক্রল করছে আর মাঝে মাঝে একটা দুটো হাই তুলছে। এভাবে বসে থাকতে থাকতে কখন জানি চোখ লেগে এলো। দেবীর ফোনটা হাতে থেকে পড়ে গেল। ইলিমিলি ঘুমটা একটু গভীর হতেই আকস্মিক ধরাম করে দরজা খোলার শব্দে কাঁচা ঘুম ছুটে গেল। দেবী ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। 2 হাতে চোখ কষলে সামনে তাকাতেই আটকে উঠল। আবির্ভাব টলছে এলোমেলো পায়ে। এক পা সামনে আগাতেই 2 পা পিছিয়ে যাচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল। আবির্ভাবের এই বিধ্বস্ত বেহাল অবস্থা দেখে মুখ হা হয়ে গেল দেবীর। ভাবনা চিন্তা ফেলে দ্রুত বিছানা থেকে নেমে গেল। ছুটে গিয়ে জাপটে ধরল আবির্ভাবকে। শক্তিশালী মাদকের নেশায় বুত হয়ে আসে আবির্ভাব। তবুও ভালোবাসার নারী ব্যতীত অন্য নারীর স্পর্শ সহ্য হলো না আবির্ভাবের। ঝাড়া মেরে দেবীকে নিজের থেকে দূরে সরিয়ে 2 পা পিছিয়ে গেল। নেশা জড়ালো কণ্ঠে হুঁশিয়ারি দিল। ডোন্ট টাচ মি। দেবী অবাক হলো না। আবারও কাছে এসে আবির্ভাবকে জাপটে ধরল। ঈষৎ ক্রোধ প্রকাশ করে বলল। সব সময় জেদ করবেন না আবির্ভাব, আপনি নিজের মধ্যে নেই। আবির্ভাব পুনরায় দেবীর হাত ছাড়িয়ে দিল। অস্পষ্ট কণ্ঠে বিড়বিড়ালো। একদম ছিও না আমায়, আমাকে ছোঁয়ার অধিকার কারণ নেই, কারণ না। বলে দূরে সরে যেতে নিলেই বিছানায় হিলে ধাক্কা খেয়ে ধারাম করে উল্টে পড়ল। আবির্ভাবের এই নিত্য অবহেলায় ভীষণ খারাপ লাগলো দেবীর। এই মানুষটা সব সময় এমন করে নেশায় ডুবে থাকে, তবুও একটু স্পর্শ করতে দিচ্ছে না। যাতে মাতাল তালে ঠিক। দেবী এবার বাধার নিষেধ শুনল না। বিছানায় উঠে বসে আবির্ভাবের শার্টের বোতাম খুলতে লাগলো। কঠোর কণ্ঠে বিরক্তি প্রকাশ করে বলল। একদম গায়ের জোর দেখাবেন না আবির্ভাব, আমি আপনার বিবাহিত স্ত্রী, আপনাকে স্পর্শ করার আমার সব রকম অধিকার রয়েছে। একটা বোতাম খুলতেই আবির্ভাব দেবীর হাত চেপে ধরে আটকে দিল। রাগান্বিত কণ্ঠে বলল। বললাম না ছিও না আমায়, আমাকে আমার মতো ছেড়ে দাও। তুমি এখানে শুয়ে পড়ো, আমি কাউচে শুয়ে পড়ছি। বলে গায়ের সবটুকু জোর লাগিয়ে উঠে বসলো আবির্ভাব। দেবী কিছু বলতে নিলে হাত উঁচিয়ে থামিয়ে দিল। কঠিন নিষেধাজ্ঞা জারি করে বলল। কোনো অবস্থাতেই আমায় ছিও না, আমি এখনো প্রস্তুত নই তোমাকে গ্রহণ করতে, তাই আমি না বলা পর্যন্ত আমাকে টাচ করো না। বলে টলমল পায়ে কাউচে গিয়ে শুয়ে পড়ল আবির্ভাব। সে বেশি কথা বাড়াতে চায় না। দেবী ভীষণ অপমানিত বোধ করল। বিয়ের এতগুলো দিন হয়ে গেছে, সে কি কখনো আবির্ভাবকে কোনো কিছু নিয়ে জড়াজড়ি করছে, নাকি আবির্ভাবের মতের বিরুদ্ধে কিছু করছে? তাহলে এই মানুষটা এমন কেন? সুমিষ্ট আজানের ধ্বনিতে ঘুম ছুটে যায় প্রিয়তার। পাশ বালিশ জড়িয়ে ধরে ফের চোখ বুজে
খুব কাছে পিঠের কোনো মসজিদ থেকে সুস্পষ্ট আজানের ধ্বনি এসে কানে লাগছে। প্রিয়তা 2 মিনিট চোখ বুজে পড়ে থাকে। অলসতা তাকে ঘিরে ধরেছে, কিন্তু ফজরের নামাজ আদায়ের তাড়নায় আড়মোড়া ভেঙে উঠে বসে। পাশ বালিশটা বুকে আঁকড়ে চোখ বন্ধ করে ঝিম মেরে পড়ে থাকে কিছুক্ষণ। অন্ধকারের হাতের তালু কেমন চুলকাচ্ছে, টানটান অনুভব হচ্ছে। কয়েক মুহূর্ত পর আলস্য ছেড়ে বিছানার মায়া ত্যাগ করে প্রিয়তা লম্বা চুলগুলো হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঢিলে খপা করে ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। ঘুমের রেশ এখনো কাটেনি পুরোপুরি, তাই 2 হাতে চোখ ডোলে অজু করার উদ্দেশ্যে পেছন ফিরে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে গেল প্রিয়তার। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল বিছানার দিকে। সাদা বিছানার এক সাইডে 20 থেকে 25টা শপিং ব্যাগ পড়ে আছে। ব্যাগগুলো দেখে ভীষণ অবাক হলো প্রিয়তা। মাথা চুলকে ভাবল, এগুলো এখানে এলো কিভাবে? ঘুমানোর সময় তো এসব দেখিনি। প্রিয়তা ভাবনা ছেড়ে এগিয়ে গেল শপিং ব্যাগগুলোর কাছে। বিছানায় বসে একটা ব্যাগের দিকে হাত বাড়াতেই পুনরায় থমকে গেল প্রিয়তা। আচানক নজর পড়ল নিজের হাতের দিকে। এবার যেন বিস্ময়ের অন্ত রইল না প্রিয়তার। সে চোখ বড় বড় করে নিজের 2 হাত চোখের সামনে মেলে ধরল। ফর্সা হাতের চামড়ায় অকল্পনীয় সৌন্দর্য ফুটে উঠেছে। টকটকে গাঢ় লাল রঙা মেহেদি। প্রিয়তা হতবাক চোখে দেখল নিজের হাতের পরিবর্তন। ঘুমানোর সময়ও তো সাদা ধবধবে ছিল, অথচ এখন হাত দুটো এত সুন্দর রং এসেছে যা অকল্পনীয়। কারো কারো মেহেদির রং গাঢ় হতে হতে কুচকুচে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। কিন্তু প্রিয়তার হাতের রঙে যেন রক্ত মেশানো। প্রিয়তা হাত দুটো নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল। হালকা অর্গানিক মেহেদির স্মেল আসছে। কিন্তু এগুলো পড়ালো কি? কিছু একটা আন্দাজ করে প্রিয়তার শরীরের প্রশম দাঁড়িয়ে গেল। চোখে মুখে খেলে গেল নাজুক হাসি। রক্তিম ঠোঁট দুটো অস্পষ্ট উচ্চারণ করল, প্রণয় ভাই। কিন্তু প্রণয় ভাবতেই প্রিয়তার মুখ মলিন হয়ে যায়। মন খারাপের কালো মেঘ ঢেকে যায় হৃদয়ের আঙ্গিনায়। মন বলে, আর যাই হোক প্রণয় নয়, উনি কখনোই আসবে না। আবার মন বলে, এই বাড়িতে এত যত্ন নেবার, এত ভালোবাসা দেখানোর কেই বা আছে। ভাবনা চিন্তার দোলাচলে হারিয়ে যায় প্রিয়তা। কয়েক মুহূর্ত পর ভাবনা চিন্তা ছেড়ে বসা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে নামাজ আদায় করে নেয়। মোনাজাত শেষে জায়নামাজ গুছিয়ে রেখে জানালার মোটা মোটা পর্দাগুলো সরিয়ে দেয়। বাইরে এখনো নিকষ কালো অন্ধকার। প্রিয়তা ফের বিছানায় এসে বসলো। একে একে শপিং ব্যাগগুলো খুলে দেখলো। প্রথম 5টা শপিং ব্যাগে 5টা ভিন্ন ভিন্ন ডিজাইনের পাকিস্তানি 3 পিস। পরের 5টা ব্যাগে 5টা ডিজাইনার শাড়ি। প্রত্যেকটাই অত্যন্ত নিখুঁত ও সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে কেউ হয়তো খুব যত্ন নিয়ে বেছে বেছে কিনেছে। পরের 5টা ব্যাগে 5টা ড্রেসের সাথে ম্যাচিং 5 জোড়া জুতা, প্রত্যেকটাই প্রিয়তার পায়ের মাপে মাপে। পরের 5টা ব্যাগে সবগুলো ড্রেসের সাথে ম্যাচিং করা 2 ডজন চুড়ি, ইয়াররিং, পেন্ডেন্ট, ঝুমকো, ফিঙ্গার রিং, টিপ। এত কিছু দেখে প্রিয়তা তো পুরোই শকড। সে কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কোনটা ছেড়ে কোনটা পরবে ভেবে কঠিন কনফিউশনে ভুগে মরে যাচ্ছে মেয়েটা। এক একটা জিনিসই তার পছন্দ হয়েছে বলে ভুল হবে, খুব পছন্দ হয়েছে। প্রিয়তার এবার আর কোনো সন্দেহ নেই এগুলো কার পক্ষ থেকে এসেছে। প্রিয়তা ভীষণ খুশি হলো। পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে থেকে একটা হোয়াইট ড্রেস হাতে উঠে নিল। সাথে সাথেই কাপড়ের ভাঁজ থেকে একটা নীল চিরকুট খুলে পড়ল প্রিয়তার চোখের সামনে। প্রিয়তা কৌতূহল নিয়ে সেটা তুলে দেখল। নীল কাগজটার ভাঁজে গুটি গুটি ইংলিশ অক্ষরে লেখা। A small gift for my princess. কাগজটা প্রিন্ট করা, তাই হাতের লেখা চিনতে পারল না প্রিয়তা। তাতে কি, প্রিয়তা তো যা বোঝার বুঝে গেছে। কারণ মানুষটা মুখে যতই অস্বীকার করুক, সে তো জানে তাকে এত ভালোবাসা দেখানোর মানুষ শুধু এই বাড়িতে কেন, এই ত্রিভুবনে আর কেউ নেই। প্রিয়তা প্রত্যেক জিনিস সযত্নে নিজের আলমারিতে তুলে রাখলো। সাদা ড্রেসটার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ভালো তো, তুমি আমাকে ঠিকই ভালোবাসো চাবু, শুধু স্বীকার করতে চাও না। ও
ওকে, কোনো ব্যাপার না। এখন থেকে তোমাকে সবকিছু স্বীকার করানোর গুরু দায়িত্ব আমার। তোমায় এমন জ্বালাবো যে তুমি বাধ্য হবে। প্রিয়তা কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে একটা মোক্ষম প্ল্যান কষে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে বের হলো প্রিয়তা। শুভ্র রঙা অঙ্গে জড়ানো শুভ্র ড্রেসটা প্রিয়তাকে সত্যি প্রিন্সেস লাগছে। উজ্জ্বল গৌরবর্ণ শরীরের সাথে সাদা ড্রেসটা মিলে মিশে একাকার। প্রিয়তা টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোর প্রায় হয়ে এসেছে, চারপাশের আলো ফুটছে একটু একটু। প্রিয়তা বারান্দার রেলিংয়ে হাত রেখে সামনের দৃষ্টিপাত করতেই সকাল সকাল চমৎকার এক দৃশ্য তার মন ভালো হয়ে গেল। প্রিয়তার বারান্দার নিচ থেকে কিছুটা সামনে শিকদার বাড়ির 400 বছর পুরাতন রক্ত পদ্ম পুকুর, যার কালচে জলে লাফিয়ে লাফিয়ে পড়ছে বাচ্চারা। বাচ্চাদের আনন্দ উল্লাস, খিলখিলে হাসির প্রাণোজ্জ্বল ধ্বনি আর পানির কলকল শব্দে মনে হচ্ছে সত্যি আজ ঈদের দিন। অরণ্য, সমুদ্র, তন্ময়, রাদিফ, সাদিফ সবাইকে পানিতে ঝাপাঝাপি করতে দেখে উচ্ছ্বাসিত হয় অবনী। মামাদের সাথে পানিতে নামার বাহানা ধরে বসে। অভিরাজের হাত ঝাঁকিয়ে বলে, ভাইয়া আমিও যাবো। বলে হামাগুড়ি দিয়ে যেতে নিলে খপ করে অবনীর ছোট্ট ছোট্ট 2 হাত জাপটে ধরল অভিরাজ। ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, একদম নড়বি না, ওখানে পড়লে একদম ডুবে যাবি, ওটা শুনেছি অনেক গভীর। অবনী নাসরবন্দা নাক মুখ ফুলিয়ে বলে, না আমি যাব, ছাড়ো আমায় মামু। বলে তন্ময়কে ডাক দিল অবনী। তন্ময় অরণ্যের সাথে মাছ পুকুরে সাঁতারের রেস করছে। অরণ্য তন্ময়ের মুখের উপর একটা বিরাট অফার ছুড়ে দিয়ে বলে, পার্টনার, আজ যদি আমাকে হারাতে পারিস তবে আমার গার্লফ্রেন্ড নম্বর 575কে তোকে গিফট করবো, যা। তন্ময় ভ্রু বাঁকিয়ে বলে, ভেবে বলছো? অরণ্য বাঁকা হেসে জবাব দিল, 100%। অরুণ শিকদার কখনো ফাঁকা আওয়াজ দেয় না। তন্ময় বাঁকা হেসে 2 ভাই হাত মিলালো, যার অর্থ ডিল ডান। শুরু হলো আবার তাদের প্রতিযোগিতা। পানির শব্দে তন্ময় শুনতেই পেল না অবনীর ডাক। অবনীর এবার কান্না পাচ্ছে। আভিরাজ অবনীর গাল দুটো ধরে শিশুসুলভ ভঙ্গিতে বলল, কাঁদিস না রসগোল্লা, বল তোর কি চাই। অবনী জল জল চোখে তাকিয়ে একটা লাল পদ্মের দিকে ইশারা করলো। অভিরাজ মিষ্টি হাসলো। একটু এগিয়ে পাড়ের দিক থেকে একটা লাল পদ্ম তুলে অবনীর হাতে দিল। সাথে সাথেই খিলখিল করে হেসে উঠল অবনী। অভিরাজ খুশি হলো। শিকদার বাড়ির পদ্মপুর 20 ফিট গভীর, তাই খুব সাবধানে ঝাপাঝাপি করছে সবাই। পানির কলরবে চারপাশ তুমুল শব্দে মুখরিত হচ্ছে, যা হয়তো বা বাড়ির সামনে থেকে শোনা যাচ্ছে। প্রেম আর প্রীতমও এসে যোগ দিল সবার সাথে। প্রেম চিৎকার দিয়ে সবার উদ্দেশ্যে বলল, একটু আস্তে ঝাপো ভাই তোমরা, এবার বাড়িতে বাঘ সিংহ সহ আরো অনেকেই আছে, একবার চলে এলে চাপকে পিঠের ছাল তুলে নিবে। সবাই শুনলো কিন্তু নিজেদের আনন্দ দমাতে পারল না। অতঃপর প্রেমের কথাই সত্যি হলো। আরো 2-1 মিনিট যাওয়ার পূর্বে বিরাট এক হুঙ্কারে সবার আত্মা কেঁপে উঠল। কি হচ্ছে এখানে? যারা পুকুরের মাঝে ছিল সবাই এক নিঃশ্বাসে সাঁতার কেটে পাড়ে আসলো। ভয়ে সকলের হৃৎপিণ্ড লাফাচ্ছে। তোমরা জানো না এই পুকুরটা কত গভীর, কত বিষাক্ত সাপ খোপের পাশ এখানে, তারপর লাফালাফি করছো? সকলেই মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বড় দাদানের ক্রোধান্বিত মুখের দিকে তাকানোর সাহস হচ্ছে না কারো। প্রণয়ের কণ্ঠ শুনেই অরণ্য ও তন্ময় তৎক্ষণাৎ পানির নিচে ডুব দিয়েছিল, তাই আস্তে করে তারা চুপি চুপি পায়ে উঠে কেটে পড়ল। প্রণয়ের তটস্থ কণ্ঠে সবাইকে বিশাল জোরে ধমকে উঠে বলল, কি ব্যাপার, এখনো সঙ্গের মতো দাঁড়িয়েছো কেন? লিভ। সকলে তাই শুনে ভদ্র বাচ্চাদের মতো বিনা বাক্যে চুপচাপ উঠে বাড়ির ভেতরে চলে গেল। আজকে প্রণয়কে একদম অন্যরকম স্নিগ্ধ দেখাচ্ছে। হাতে ঘড়ি, গায়ে শুভ্র রঙা পাঞ্জাবি, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। প্রিয়তারও তাই হলো। সে মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অসম্ভব সুন্দর এই পুরুষটাকে দেখতে চাইল, কিন্তু বিধিবাম
প্রণয় তার ভাবনায় এক বালতি ঠান্ডা পানি ঢেলে বাড়ির ভেতরে ঢুকে গেল। হতাশ হলো প্রিয়তা, নিচের ঠোঁট দিয়ে উপরে ফু দিয়ে বলল, বাহ বাহ, কি ঝাল পোলার! তোমাকে 3rd ডিগ্রি দিয়ে আমি সোজা করতে না পেরেছি যদি, তবে আমার নামও তনয়া শিকদার প্রিয়তা নয়। বলে মুখ বাঁকিয়ে ভেতরে ঢুকে গেল প্রিয়তা। হেয়ার ড্রায়ার দিয়ে সযত্নে ভেজা চুলগুলো শুকিয়ে নিল। চুলের মাঝ বরাবর সিধি করে লম্বা চুলগুলো উন্মুক্ত ছেড়ে রাখলো পিঠের উপর। সমুদ্র নীল চোখের চিকন কাজলের রেখা টানলো। ঠোঁটে মানানসই পিঙ্ক লিপস্টিক দিয়ে কপালে ছোট্ট একটা পাথরের টিপ পড়ল। ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ার খুলে বিরাট একটা ঝুমকোর বক্স বের করলো। সেটা ঘেটে ঘুটে জামার সাথে ম্যাচিং একজোড়া বড় বড় ঝুমকা বের করে কানে পরিয়ে নিল। ড্রেসের সাথে পাওয়া ম্যাচিং চুড়ি থেকে এক মুঠো ভর্তি সাদা রঙের চুড়ি 2 হাতে সমানভাবে পরে নিল। ফাইনালি সব সাজগোজ শেষ করে সাদা ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রাখলো প্রিয়তা। এবার পূর্ণ মনোযোগে তাকালো ড্রেসিং টেবিলের আয়নায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজের প্রতিবিম্ব। খুঁত খুঁজে বার করার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্য, চোখ মুখ নাক ঠোঁট ত্বক সব কিছুই যেন অধিক মাত্রায় পারফেক্ট। কোনো খুদি নজরে আসলো না প্রিয়তার। প্রিয়তা হতবাক হয়ে বলল, সব যদি ঠিকঠাক থাকে তাহলে শিকদার বাড়ির বড় ছেলে কেন আমার প্রেমে পড়লো না? ব্যাটা কি চোখ নষ্ট, নাকি রুচি খারাপ, নাকি আমি ছোট বলে আমায় তখন পাত্তা দিতে চাইনি? কিন্তু প্রিয়তার মন সন্তুষ্ট হওয়ার মতো কোনো মানানসই উত্তর খুঁজে পেল না। যাই হোক, সে আর অযথা ভাবল না। নিজের ফোনটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিষ্টি সকালের পাখির কিচিরমিচির রব, কোকিলের কুহুতান থেকে থেকে বয়ে চলা দমকা হওয়া সব মিলিয়ে এক নৈসর্গ পরিবেশ। দক্ষিণের মৃদু বাতাসে দুলে উঠছিল 3 তলার ছাদ বাগানের ফুল ফলের গাছগুলো। রেলিং দেওয়ালে বসে আছে ঝাঁকে ঝাঁকে কবুতর। প্রিয়তার মন জুড়িয়ে গেল এত সুন্দর দৃশ্যে। সে চপ্পল পায়ে এগিয়ে গেল ছাদের মাঝ বরাবর। কয়েক মিনিট ঘুরে ঘুরে সকালের সৌন্দর্য উপভোগ করলো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই ঘরের সামনে। আজকেও সেই ঘরের দরজা খোলা। প্রিয়তার মনে পড়ে গেল 4 বছর আগের সেই রাতের কথা। প্রিয়তা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে 19-20 কিছু একটা ভাবল। তার মাথায় একটা বিশাল মতলব উকিঝুঁকি দিচ্ছে। সে চোরের মতো আশেপাশে নজর বুলিয়ে আলতো করে হাত ছোয়ালো ঘরের দরজায়। সাথে সাথেই সাবেক আমলের কাঠের দরজা শব্দহীনভাবে খুলে গেল। প্রিয়তার কলিজাটা ভয়ে কেমন ধুকভুক করছে। এমন বাদরামি করে সে অভ্যস্ত নয়। শুষ্ক ঢোক গিলে চুপি চুপি ঘরের মেঝেতে এক পা রাখতেই আকস্মিক ধারাম করে কারো প্রশস্ত বুকে বাড়ি খেল। ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। ধরা পড়ে গেছে ভেবে আতঙ্কে জমে গেল। চোখ মুখ খিচে ট্রাচুর মতো দাঁড়িয়ে রইল। খুব কাছ থেকে নাকে এসে ঠেকলো আতরের মিষ্টি একটা ঘ্রাণ। প্রণয় চোখ ছোট ছোট করে প্রিয়তার মাথা থেকে পা অবধি দৃষ্টি বুলালো। উন্মুক্ত খোলা চুলের রমণীর এক দর্শনে প্রণয়ের হৃদয় উথাল পাথাল শুরু হয়ে গেল। ভীতু হরিণীর রক্তিম ঠোঁট, লালচে গাল, তিরতির করে কাঁপতে থাকা কালো কুচকুচে চোখের পাতা, সবই যেন তাকে ভীষণভাবে দুর্বল করে দিল। হৃদয়ে হরণীর সৌন্দর্যে মহাবিষ্ট প্রণয়ের বুকের ভেতরের ছোট্ট হৃৎপিণ্ডটা গুনগুন করে উঠল। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই, তোমায় ভালোবাসা ছাড়া কোনো কিছু মন চায় না। প্রিয়তা বহুক্ষণ একভাবে থাকার পরও আশানুরূপ কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না। তখন ধীরে ধীরে সামনে তাকালো। দৃশ্যপটে উদ্ভাসিত হলো কারো প্রশস্ত বুক। ঢোক গিল প্রিয়তা। ঝট করে চোখ উঠিয়ে উপরে তাকাতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ক্ষণিকের ব্যবধানে মলিন হলো 2 জোড়া তৃষ্ণার্ত চোখ। সে চোখের পিপাসায় 1000 বছরের বরফ জমা পাহাড়ও গলে পানি হয়ে যায়। অজানা কোনো চুম্বকীয় আকর্ষণে স্থির হয়ে গেল প্রিয়তা। চোখ ফিরাতে পারল না সেই পুরুষের থেকে। সামান্য সাদা পাঞ্জাবিতেও কাউকে এত সুন্দর লাগতে পারে? এত সেজেছিস কেন?
গম্ভীর পুরুষালী কণ্ঠে নির্গত বাক্যে প্রিয়তার ঘোর কেটে গেল। সে দৃষ্টি নত করল। তৎক্ষণাৎ পুনরায় একটি কণ্ঠ ভেসে এলো। প্রণয় সন্ধিহান কণ্ঠে বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে আমার ঘরে ঢোকার বাধারা করছিলে কেন? কি মতলব? বেকায়দায় ধরা পড়ে হাত কসলাতে লাগলো প্রিয়তা। অস্থির দৃষ্টি ফেলছে এদিকে ওদিকে। এত সুন্দর লাগছে মেয়েটাকে। এই যে ঘাবড়ে যাওয়া ভীত চেহারাও খুন হয়ে যাচ্ছে প্রণয়। আজকের দিনে মেয়েটার মনে আঘাত দিতে ইচ্ছা করলো না প্রণয়ের, তাই এই বিষয়ে আর কথা বাড়ালো না। প্রিয়তাকে মন ভরে কিছুক্ষণ দেখলো, ঠোঁট কামড়ে হেসে বলল, সুন্দর লাগছে। কেঁপে উঠল প্রিয়তা। চমকে তাকালো প্রণয়ের দিকে। হঠাৎ করেই লজ্জারা এসে তাকে ঘিরে ধরল। রক্তিম গাল দুটো গোলাপি আভার দেখা মিলল। প্রিয়তা নিজের লজ্জা সামলে প্রণয়ের পা ছুঁয়ে সালাম করলো। মৃদু হাসলো প্রণয়। সালামের প্রতি উত্তরে প্রিয়তার মাথায় হাত রেখে দোয়া করল। জীবনে অনেক সুখী হও। মুখ কুচকালো প্রিয়তা। কেবল দোয়াতে সন্তুষ্ট হলো না সে। প্রণয়ের মুখের সামনে হাত পেতে বলল, শুকনো দোয়াতে চিড়ে ভিজবে না? প্রণয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে পুরো ওয়ালেটটাই প্রিয়তার হাতে তুলে দিল। বিস্ময়ে চোখ বড় বড় করে ফেললো প্রিয়তা। মুখ হা করে তাকিয়ে রইল নিজের হাতের মুঠোয় থাকা ওয়ালেটটার দিকে। প্রণয় মুচকি হেসে ওর গাল টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গালে হাত দিয়ে ট্রাচুর মতো দাঁড়িয়ে রইল প্রিয়তা। নিজের মধ্যে কেমন ফিলিংস কাজ করছে তা বোঝানোর মতো নয়, তবে এটা আজ প্রথমবার ঘটল না। ছোটবেলা থেকেই প্রিয়তার ঈদ সালামি ছিল প্রণয়ের পুরো ওয়ালেট। প্রিয়তা নিজেকে সামলে প্রণয়ের বিছানার উপরে গিয়ে পা তুলে বসলো। ওয়ালেটের ভাঁজ খুলে ভেতরে তাকাতেই বিস্ময়ে তার চোখগুলো গোল গোল হয়ে গেল। ওয়ালেটের ভেতর চকচকে 3টা 500 টাকার বান্ডিল। প্রত্যেকটা বান্ডিলেই নতুন নোট। প্রিয়তার টাকাগুলো বের করে দেখলো ওয়ালেটের এক কোণায় 5 টাকার দুটো কয়েন পড়ে আছে। প্রিয়তা ওয়ালেটের প্রথম সাইড ওপেন করে দেখলো ওখানে 3টা কার্ড আর একটা ড্রাইভিং লাইসেন্স। অপর সাইডে তাকিয়ে দেখলো ছোট একটা পাসপোর্ট সাইজের ফটো, যেটা প্রিয়তা চেনে। ছবিটা বের করে হাতে নিল প্রিয়তা। ভীষণ পুরনো একটা ছবি। 1 থেকে 1.5 বছরের একটি বাচ্চা নিজের অরুতে হাত রেখে চোখ গোল গোল করে সামনে তাকিয়ে আছে। প্রিয়তার চোখে পানি চিকচিক করছে। এত কিছুর পরও মানতে হবে যে এই মানুষটা তাকে একটুকু ভালোবাসেনি। আপনি এত রহস্যময় কেন প্রণয় ভাই? আমি কেন আপনাকে বুঝতে পারি না? আমি কেন আপনার ভালোবাসার ধরন চিনতে পারি না? শিকদার বাড়ির ডাইনিং টেবিলে ট্রে ভর্তি বাটি বাটি জর্দা সেমাই সহ বিভিন্ন স্বাদের মিষ্টান্ন সাজিয়ে রাখা, আর তার পাশে পাশে পিঁপড়ের মতো ঘুরঘুর করছে তরি, তন্ময়, আভিরাজ, অবনী। এই সকল পদের মিষ্টি জাতীয় রান্না প্রিয়তা একা হাতে করেছে। একটু পরে বাড়ির পুরুষরা সব ঈদের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। বাড়ির অন্য সকলে গোসল শেষে নতুন জামা পরে একে একে এসে ড্রয়িং রুমে হাজির হচ্ছে। ভাবি, প্রিয়তা তখনও রান্নাঘরে কিছু একটা করছিল, কিন্তু শ্রেতার ডাকে হাত স্থির হলো। পেছন ফিরে চাইলো শ্রেতার পানে। সাথে সাথেই মুগ্ধতা ভর করলো প্রিয়তার চোখে। গর্জিয়াস মেরুন 3 পিসের সাথে কোমর ছড়ানো খোলা চুল, ঠোঁটে ডার্ক মেরুন লিপস্টিক, কানে বড় বড় ঝুমকা আর হাত ভর্তি মেরুন চুড়ি। ব্যাস, এতেই যেন পরি লাগছে। এতটাই দৃষ্টি নন্দনীয় যে সেই সৌন্দর্য বিশ্লেষণের ভাষা খুঁজে পেল না প্রিয়তা। কিন্তু এটা বেশ বুঝলো, রূপ মানেই সুখ নয়, ভয়াবহ অসুখ। কিছু মেয়েদের সর্বনাশের নেপথ্য একটা জিনিসই থাকে, মাত্রাতিরিক্ত রূপ। আর তাদের মধ্যে একজন শ্রেতা। শ্রেতা ভাবি ভাবি বলে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরল প্রিয়তাকে। প্রিয়তার দুগাল টেনে টেনে আদর করে বলল, হায় আল্লাহ, তোমার এই রূপে আমি তো ঝলসে যাচ্ছি। তাহলে আমার নাদান ভাইটার কি হবে? হায় মাবুদ, আমার ভাই বুঝি আর আমার রইল না। শ্রেতা ভীষণ হেসে হেসে কথা বলছে, কিন্তু এই হাসি দেখেই প্রিয়তার বুকের ভেতর মোচড় দিচ্ছে। এই হাসির ধরন যে তার খুব চেনা। প্রিয়তাও হাসার চেষ্টা করলো। শ্রেতার প্রশংসা করে বলল, তোমার খুব সুন্দর লাগছে নরদিনী। কাশ যদি আমার আরেকটা ভাই থাকতো, তাহলে তোমাকেও আমার ভাবি বানিয়ে দিতাম। ভাই নাই বলছো কেন আপু? আমি তো আছি, একদম পিওর সিঙ্গেল।
তুমি যদি বলো তো এই গুরু দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। বোনের খুশিতে করব আত্মবলিদান। তোমার খুশির জন্য এই বান্দার জানও কুরবান। বলে স্টাইল মেরে এসে শ্রেতার পাশে দাঁড়ালো তন্ময়। মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে তুলে বলল, দেখে তো আপু আমাদের পাশাপাশি কেমন মানিয়েছে। তন্ময়ের এমন বিচিত্র কথায় তাজ্জব বনে গেল শ্রেতা ও প্রিয়তা। তন্ময় হাতের আঙ্গুল দিয়ে মাথার চুল ব্রাক ব্রাশ করে বলল, একটু হাইট ইস্যু আছে, কিন্তু ওটা কোনো ব্যাপার না। 1 থেকে 2 বছরের মধ্যে ফিক্স হয়ে যাবে। তখন আমাদের সেই সেরা কাপড় লাগবে, কি বলো সেতু রানী? প্রিয়তার মুখ হাঁ করে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। হ্যাঁ বন্ধ করো প্রিয় আপু, এত বড় হা করে বসে থাকলে মুখ দিয়ে মশা মাছি বদলে গন্ডার জলহস্তি সব একসাথে ঢুকবে। তন্ময়ের কথায় ফট করে মুখ বন্ধ করে নিল প্রিয়তা। শ্রেতা চোখ সরু করে তন্ময়ের কান টেনে ধরল, ভ্রু নাচিয়ে বলল, বেশি পেকেছো তুমি। 1-2 বছরের মধ্যেই সব ফিক্স হয়ে যাবে, তাই না? তন্ময় চিৎকার দিয়ে কান ছাড়িয়ে নিল। লাগছে আপু। প্রিয়তা ওর বদমাশি পাত্তা না দিয়ে ওর হাতে একটা সেমাইয়ের বাটি দিয়ে বলল, যা সবাইকে ডেকে নিয়ে আয়। তন্ময় 1 চামচ সেমাই মুখে দিয়ে চামচ নাড়িয়ে নাড়িয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, দেখো এত ভাব নেওয়ার কিছু নেই গার্লস। আমার গার্লফ্রেন্ড সাদিয়ার চোখ তোমাদের থেকেও বেশি সুন্দর। আমার গার্লফ্রেন্ড মাইশার ঠোঁট, আহা তোমরা তো পাত্তাই পাবে না। আমার গার্লফ্রেন্ড তিশার চুল, আহা যেন ঘন কালো মেঘ। আমার গার্লফ্রেন্ডের অনেকার কণ্ঠস্বর, আহা যেন চিকন বাঁশ। তাই বুঝি? ভালো, তোকে ধরে সবার সাথে বিয়ে দিয়ে দিই, কি বলিস? পরিচিত ভারী কণ্ঠে পিলে চমকে উঠল তন্ময়। ছোট মুখের রক্ত উড়ে গেল ভয়ে। আতঙ্কিত মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো। সিঁড়ি বেয়ে নামছে প্রণয়। মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, কাঁধে শাল, হয়তো নামাজে যাবে। প্রণয়কে দেখে তন্ময়ের সকল কনফিডেন্স জাস্ট উবড়ে গেল। সে ভয়ার্ত চোখে তাকালো প্রিয়তার দিকে, যেন ওই ভীত সন্ত্রস্ত চোখ দুটো বলছে, এবারের মতো বাঁচিয়ে নে আপু, এমন পেছন পাকানো আর কখনো করব না। কিন্তু প্রিয়তা অসহায় মায়াময় দৃষ্টিতে পাত্তা দিল না। সে থমকে আছে সাদা টুপি পাঞ্জাবি পরিহিত পুরুষের পাক পবিত্র মুখের পানে। প্রণয় পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তন্ময়ের সামনে, ভ্রু নাচিয়ে বলল, কি রে বল, বিয়ে দিয়ে দিই সবগুলোর সাথে? অরণ্য এদিকেই আসছিল, কিন্তু তন্ময়কে কঠিন কেস খেতে দেখে উল্টো দিকে মুখ করে দৌড় দিল। তন্ময় আমতা আমতা করতে লাগলো। প্রিয়তার চোখের ইশারায় ওকে কিছু বলল। প্রিয়তার ইঙ্গিত বুঝতে পেরে ফট করে প্রণয়কে সালাম করলো তন্ময়। ঢোক গিলে বলল, ওগুলো ছেলের নাম নাকি মেয়ের নাম আমি তাই জানি না বড় দাদা, বিশেষ করে সত্যি বলছি। সত্যি জানিস না? তন্ময় তৎক্ষণাৎ উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, সত্যিই জানি না। তাহলে যে বললি ওগুলো তোর গার্লফ্রেন্ড? প্রণয় আরো কিছু জেরা করার পূর্বেই প্রণয়ের সামনে সেমাইয়ের বাটি তুলে ধরল প্রিয়তা। হালকা তেজি কণ্ঠে বলল, ছোট ভাই তো সালামি না দিয়ে এমন ভাবে জেরা করছেন, মনে হচ্ছে এক্ষুনি ওকে রিমান্ডে নেবেন। প্রণয় তন্ময়ের দিক থেকে চোখ সরিয়ে প্রিয়তার দিকে তাকালো, তবে প্রিয়তার কথার জবাব দিল না। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, সাদমান শিকদার, খালিদ শিকদার, সাজিদ শিকদার, সাহেব শিকদার। প্রীতমরা সবাই এসে একে একে বড় ভাইকে সালাম করলো। অরণ্য নির্লজ্জের মতো হাত পেতে বলল, সালামি না নিয়ে কিন্তু যাব না দাদান। গত 4 বছর তোমার কাছ থেকে 1 টাকাও সালামি পাই নাই। অরণ্যের তালে তালে মেলালো প্রেম, রাজ, প্রীতম, সমুদ্র, তন্ময় সবাই। প্রণয় সবার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। এই বুড়ো বয়সে তোরা সালামি চাইছিস? লজ্জা লাগছে না বলতে? ওরা সবাই একসাথে না বোধক মাথা ঝাঁকালো। প্রণয় কথা বাড়ালো না। পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে তন্ময়, অরণ্য, সমুদ্র সহ আধা বুড়ো বাচ্চা বাপ সব ভাইদের 10,000 করে সালামি দিল। সালামির গন্ধে পিঁপড়ের মতো গুটি গুটি পায়ে এসে হাজির হলো পৃথা, প্রেরণা, পরিণীতা, তীরা, তরি। ওরাও লাইন ধরে বড় দাদানকে সালাম করলো। প্রণয় ওদের সমানভাবে সালামি দিল। এই একদিন তাদের জন্য বিশ্ব ইনকাম দিবস। এই একদিনে বাপ ভাইয়ের কাছ থেকে তারা যা কামায়, সারা বছরে এসকে গ্রুপে এত কামায় কিনা সন্দেহ। প্রণয়কে লুটে নেওয়া শেষ হতেই সাদা টুপি পাঞ্জাবি পরে হাজির হলো শুদ্ধ।
যথারীতি সকলে শুদ্ধকেও লুটিয়ে দিল। সবার শেষে প্রিয়তা এসে সালাম করলো শুদ্ধকে। প্রিয়তার এমন শান্ত কোমল স্নিগ্ধ চেহারা দেখে শুদ্ধের প্রাণ জুড়িয়ে গেল। প্রিয়তাও যথারীতি শুদ্ধের কাছে সালামি চাইল, কিন্তু এক্ষেত্রে শুদ্ধের ওয়ালেট পুরো ঘরের মাঠ। শুদ্ধ প্রিয়তার নীল নীল চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর চাপ অনুভব করলো। এই নারীকে দেখলেই তার বুকে ব্যথা হয়। শুদ্ধ ঠোঁট কামড়ে বুকের চিন চিন ব্যথা হজম করে নিল। সকলের সামনে প্রিয়তার কানে কানে বলল, আমার তরফের সালামিটা না হয় তোলা রইল সুইটহার্ট। কোনো এক রাতে একসাথে সব সুদে আসলে পুষিয়ে দেব। বলে বাঁকা হেসে চলে গেল শুদ্ধ। কিন্তু ব্যাককল্পনে দাঁড়িয়ে রইল প্রিয়তা। শুদ্ধের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। উপস্থিত সকলের ঠোঁটে চাপা হাসি। প্রণয় কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখালো না, নিজেও বেরিয়ে গেল। বাড়ির কর্তারা চলে গেলেন নামাজের উদ্দেশ্যে। শ্রেতা প্রিয়তাকে ধাক্কা দিয়ে বলল, হাউ রোমান্টিক ভাবি। কিন্তু কিছু বলতে পারল না প্রিয়তা। শ্রেতা ওর হাত চেপে ধরে বলল, চলো ভাবি। কোথায়? ছাদে। কেন? বারে এত সুন্দর করে সেজেছি, ছবি তুলবো না? ছবি? হুম। বাদ দাও। চুপচাপ চলো তো ভাবি। বলে প্রিয়তাকে টেনে নিয়ে ছাদের দিকে চলে গেল শ্রেতা। কাল মাত্র এলাম, আর এখনই লাগেজ প্যাক করছো কেন আবির্ভাব? আবির্ভাবের পেছন পেছন ছুটতে ছুটতে কথাগুলো বলল দেবী। আবির্ভাব কোনো এক্সপ্রেশন দিল না, জাস্ট বলল, এই বাড়িতে থাকবো না, তাই গোছাচ্ছি। অবাক হলো দেবী, বিস্মিত কণ্ঠে শুধালো, কেন? এমনি। এমনি বললে কিভাবে হবে? তুমি তো বললে আমরা বিয়ের নিমন্ত্রণে এসেছি, এই বাড়ির মেয়েদের বিয়ে মিটলে তারপরে যাব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর এই বাড়িতে থাকতে পারবো না আমি। কেন? এমনি। কি এমনি এমনি করছো আবির্ভাব? হুট করে আমরা কোথায় যাব? আমার ফ্ল্যাটে। তুমি এভাবে চলে গেলে আন্টি মাইন্ড করবেন না? আবির্ভাব লাগেজের চেন আটকে বলল, বায়না করো না দেবী, চলো আমার সাথে। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আমার দম বন্ধ লাগছে। দেবী আরো বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, কেন? আবির্ভাব জবাব না দিয়ে লাগেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছন ছুটলো দেবীও। ড্রয়িং রুম পার করে ডাইনিং প্লেসে এসে দাঁড়ালো আবির্ভাব। অনুশ্রী বেগম ওনার বৌমাদের সাথে কথা বলছেন। তিনি আবির্ভাবকে খেয়াল করে বললেন, আন্টি। আবির্ভাবের কণ্ঠে থমকালেন অনুশ্রী বেগম। ঘুরে তাকালেন। আবির্ভাবকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বললেন, নাস্তা খেয়েছিস বাবা? আয় তোকে খেতে দেই। আবির্ভাব কিছু বলতে পারল না। অনুশ্রী বেগম আবির্ভাবের পাশে দেবীকে দেখে বললেন, তুমিও আসো আম্মু, আসো তোমাদের দুজনকেই খেতে দেই। বলে চলে যেতে নিলেন। তবে নড়ল না আবির্ভাব, মাথা নিচু করে জবাব দিল, আমি চলে যাচ্ছি আন্টি। আবির্ভাবের আকস্মিক কথায় পুনরায় থমকে দাঁড়ালেন অনুশ্রী বেগম। আবির্ভাব ওনার কাছে এসে নত মস্তিষ্কে বলল, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে আন্টি, না হলে ঠিক থাকতাম। অনুশ্রী বেগম আবির্ভাবের দিকে না তাকিয়ে রহমানকে ডাকলেন। রহমান, রহমান। ছুটে এলো রহমান, নিচু কণ্ঠে বলল, জি বড় আম্মা জান। ওদের লাগেজগুলো নিয়ে ওদের ঘরে দিয়ে আসো। আচ্ছা আম্মা জান। বলে আবির্ভাবের লাগেজ নিয়ে চলে গেল রহমান। আবির্ভাব কিছু বলতে চাইলেও শুনল না। অনুশ্রী বেগম ওদের জন্য খাবার আনতে চলে গেলেন। দেবী মিটিমিটি হেসে আবির্ভাবের পাশে এসে দাঁড়ালো, ফিসফিসিয়ে বলল, বেশ হয়েছে। আবির্ভাব অসহায় মুখে চেয়ে রইল। সে সবাইকে কিভাবে বোঝাবে এখানে থাকলে বিরাট অঘটন ঘটে যাবে। ওই রমণীকে বেশিক্ষণ সামনে দেখলে কিছুতেই সে নিজেকে ধরে রাখতে পারে না। দেখেও ভালোবাসতে না পারার অভাবে মরণ হয়ে যাবে। শ্রেতা ও প্রিয়তা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়ছে। সকালের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেটে একটু বেলা বাড়ার সাথে সাথে সোনালি রোদের দেখা মিলছে। শিকদার বাড়ির বিশাল ছাদের সহস্রাধিক কবুতরের সমাহার। শ্রেতা ও প্রিয়তা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে ছবি তুলছে। ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলতে তুলতে এতক্ষণে তারা মোটামুটি 1000-1 ছবি তুলে গ্যালারি ভরিয়ে ফেলেছে। ভাবি সানকিউজ একটা ছবি তুলবো। প্রিয়তা হেসে শ্রেতাকে সেই পোজের ছবি উঠিয়ে দিল। শ্রেতা কবুতরগুলোর দিকে তাকাতেই একটা অন্যরকম আইডিয়া এলো শ্রেতার মাথায়। সে প্রিয়তাকে বলল, ভাবি চলো একটা সিনেমাটিক রিলস বানাই। এই বাড়ির ছাদটা বিশাল বড়, আর লয়ার একটা ব্যাপার আছে, সেই হবে। প্রিয়তাও হেসে সম্মতি জানালো। শ্রেতা ইনস্টাগ্রাম ওপেন করে ভিডিও স্পিড 2x দিয়ে বলল,
আমি যখন কবুতরের ঝাঁকের দিকে দৌড়ে যাব তখন তুমি নিচ থেকে উপরের দিকে ফোকাস করবে। ঠিক আছে। শ্রেতা দূরে গিয়ে দাঁড়ালো। 1 2 3 রেডি বলে খয়েরি ওড়নার আঁচল উড়িয়ে কবুতরের মাঝখানের দিকে ছুটে গেল। দৌড়ের সাথে সাথে হালকা বাতাসে শ্রেতার কোমর ছড়ানো চুলগুলো লতানো শরীরের সাথে তাল মিলিয়ে দুলতে লাগলো। একসাথে উড়ে গেল কবুতরের ঝাঁক। শ্রেতা 2 হাত মিলে চোখ বন্ধ করে এগিয়ে গেল সামনে। আর এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্যে চোখের হাসিতে মুখের ভাষাতে সত্যি কোনো এক পুরুষের হৃদযন্ত্র থমকে গেল। বুকের ভেতরটা জ্বলে উঠল এই নারীকে না পাওয়ার ব্যর্থতায়। সে তার সিন শেষ করে পেছনে তাকাতেই আচানক তার সর্বাঙ্গ বিদ্যুৎ খেলে গেল। চোখের কোণা ভর্তি হয়ে গেল এক মুহূর্তে। অসহ্য যন্ত্রণায় বুকের ভেতরটা খামচে ধরল কেউ। আশেপাশে কোথাও কেউ নেই, কেবল শ্রেতার থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে আবির্ভাব। এই মানুষটাকে দেখে শ্রেতার ভীষণ কান্না পায়। বুকের ভেতরের নরম মনটা জ্বলে পুড়ে খা হয়ে যায়। শ্রেতার চোখের পানি আড়াল করতে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে নিলেই হঠাৎ তার হাতের কবজি টেনে ধরল আবির্ভাব। এতগুলো দিন পর আবারও সেই মানুষটার তীব্র প্রতীক্ষিত স্পর্শে দুনিয়া দুলে উঠল শ্রেতার। এই মানুষটা যা করছে তারপর শ্রেতার উচিত আবির্ভাবকে নিজের হাতে খুন করা, মুখ দেখতে না চাওয়া, ঘৃণায় চোখ ফিরিয়ে নেওয়া। কিন্তু এগুলোর একটাও করতে পারছে না শ্রেতা। নিজের মৃত্যু কামনা সহজ, কিন্তু এই মানুষটার অনিষ্ট কামনা করা অসম্ভব। শ্রেতা হাত মোচড়াতে শুরু করলো। কঠিন কিছু বাক্য শোনাতে চাইল, কিন্তু আফসোস ওরকম দৃঢ় বাক্য তার কণ্ঠ দিয়ে বের হলো না। দুর্বল নিভে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ ছাড়ুন আবির্ভাব, আমাকে যেতে দিন। আবির্ভাব ছাড়ল না। শ্রেতা বেশি চাপাচাপি করতে গেলে মাই লাভ। আবির্ভাবের কণ্ঠে উচ্চারিত একটা ছোট্ট বাক্য একদম স্থির হয়ে গেল শ্রেতা। এতক্ষণ ধরে আটকে রাখা নোনা পানি জোয়ার এবার কোটর ছাপিয়ে উপচে পড়তে লাগলো। শ্রেতা নিজেকে আরেকটু সামলে নেওয়ার পূর্বেই তার অবস্থা বদলে গেল। আচমকা অপ্রত্যাশিত কাণ্ডে হতভম্ব হয়ে গেল শ্রেতা। মুখ থেকে স্পষ্ট বেরিয়ে এলো, আবির্ভাব। আবির্ভাব পরিণামের পরোয়া করলো না। ছোট্ট মখমলের শরীরটা যতটা শক্ত করে বুকের সাথে চেপে ধরা যায় ততটাই শক্ত করে মিশিয়ে নিল। অনেকগুলো মাস পর শ্রেতার পুনরায় ঠাঁই হলো সেই চেনার নীড়ে, সেই উষ্ণ বুকে। যে বুকে পাওয়ার ঠাঁই পাওয়া তাড়নায় সে তর্পে তর্পে মরছে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। কিন্তু অন্যের জিনিস লুকিয়ে ভোগ করাকে চুরি বলে, আর শ্রেতা কোনোদিনও অন্যের জিনিসে ভাগ বসাতে চায় না। তাই আবারও ছটফট করে উঠল আবির্ভাবের বন্ধন হতে মুক্ত হতে। কিন্তু আবির্ভাব তো ছাড়লই না, উল্টো শ্রেতাকে বুকে চেপে হু হু করে কেঁদে উঠল। কান্নার মৃদু ছন্দে দুলে উঠল শরীর। নিঃশেষ চোখের পানি গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়তে লাগলো শ্রেতার গায়ে। শ্রেতা ছটফট করতে করতে এক সময় নিজেও আবির্ভাবকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। নিজেকে আর ধরে রাখতে পারল না মেয়েটা। দু হাতে আবির্ভাবের পিঠ খামচে ধরে বুকে মুখ গুজল। সশব্দে কান্নার স্রোতে ভিজে উঠতে লাগলো আবির্ভাবের বুক গলা। দুজনের কারো মুখে কোনো শব্দ নেই, কেবল নিঃশব্দ অশ্রু বিসর্জন, নিদারুণ তৃষ্ণার্ত বক্ষের পিপাসা নিবারণ। কিন্তু সত্যি তাই হয়, এই পিপাসা মিটবার নয়। প্রিয়তা ফোনে কথা বলা শেষ করে শ্রেতার কাছে এসে বলল, সরি ননদিনী, তখন আসলে বলেই সামনের উন্মুক্ত দৃশ্যে স্থির হয়ে যায় প্রিয়তা। অন্যতমার ফোন আসায় তখন অন্যদিকে চলে গিয়েছিল, কিন্তু এসে প্রিয়তার দৃষ্টি নামিয়ে নিল। কিছু না বলে ছাদের অন্য পাশে যেতে আনমনি বিড়বিড়ালো, নিষিদ্ধ আসক্তি, নিষিদ্ধ মায়া, নিষিদ্ধ রাগ। নিষিদ্ধ প্রেমের তীব্রতা বোধ হয় স্বীকৃত প্রেমের তীব্রতার কয়েক গুণ। নিষিদ্ধ প্রেম বুকের ভেতর বিষ বক্ষ রূপ করে। যে বক্ষের ফুল থেকে পাতা, কাণ্ড থেকে লতা, সব নিষিদ্ধ যন্ত্রণার বিষের পরিপূর্ণ। তবুও ব্যক্তি তা পান না করে থাকতে পারেন না। কিছুক্ষণ কান্না করে আবির্ভাবকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল শ্রেতা। আবির্ভাবের দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। আবির্ভাবের কলিজা ঠান্ডা হয়নি একটুকু,
বরং প্রতীক্ষিত নারীর পরশে তা জ্বলে উঠেছে। জীবনের প্রথমবারের মতো আবির্ভাব অনুভব করলো, সত্যি এই অভিশপ্ত জীবনের ভার সে আর বইতে পারছে না। আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই। মন যাকে চায় তাকে ছোঁয়া বারণ, আর তাকে ছুতে না পারলে আত্মার মরণ। জীবন বোধহয় তার জন্য নয়। সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে। শেষ বিকেলের অন্তিম কমলা রাঙ্গা আভা এসে প্রতিফলিত হচ্ছে শিকদার বাড়ির উত্তরের বারান্দায়। সেই অপরূপ সৌন্দর্যের মধ্যমণি হয়ে বসে আছে এক সুন্দরী যুবতী, যার সর্ব অঙ্গ রূপে ঝলসে যাচ্ছে। গায়ে হালকা গোলাপি রঙের প্রিন্ট পাকিস্তানি থ্রি পিস, অতিরিক্ত লম্বা চুলগুলো কেটে পুনরায় হাঁটু অবধি করে ছেড়ে রাখা, মুখে হালকা মেকআপ আর হাত ভর্তি হালকা গোলাপি রঙের রেশমি চুড়ি। ব্যাস, এতেই যেন রাজকুমারী। প্রিয়তা সুন্দরভাবে সেজেগুজে বসে দোলনায় দুল খাচ্ছে, বা হাতে ফোন। নীলাভ চোখ দুটি মোবাইলে স্ক্রিনে নিবদ্ধ, হাতের বৃদ্ধা আঙ্গুলি দ্বারা ক্রমাগত ফোনের স্ক্রিন ঠেলে দিচ্ছে উপরের দিকে। ফেসবুক স্ক্রল করতে করতে হুট করে প্রিয়তার হাত থেমে যায়, চোখ আটকে যায় একটা নিউজের উপর, যেখানে লেখা